আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটকোডার। আজকে এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিএইচপি সিরিজ টিউটোরিয়াল। যে এটা হচ্ছে একটা পিএইচপি সিরিজ টিউটোরিয়াল। এটা হচ্ছে প্রথম পার্ট বা প্রথম টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিএইচপি কি, পিএইচপি কেন শিখবেন, পিএইচপি কিভাবে কাজ করে এবং কি কি সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনার পিসিতে যে আপনি পিএইচপি শিখতে গেলে এই সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হবে। তো এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে পরে প্রবলেমে পড়বেন কাজ করতে গেলে। তো বেসিক্যালি এই পিএইচপি সিরিজ টিউটোরিয়ালটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা বিগিনার আছেন তাদের জন্য, যারা মোটামুটি HTML CSS জাভাস্ক্রিপ্ট জানেন বাট পিএইচপি কিছুই জানেন না, তাদের জন্য এই টিউটোরিয়ালটা। তাহলে শুরু করছি। তো পিএইচপি কি বিস্তারিত আলোচনা। আমি একটা ডকুমেন্টস তৈরি করে রাখছি আগে থেকে। আমি চাইলে জাস্ট বলে যেতে পারতাম আপনাদের সুবিধার জন্য, যাতে আরও খুব সহজে বুঝতে পারেন, ভালোভাবে স্টাডি করতে পারেন। এই কারণে একটা ডকুমেন্টস রেডি করে রাখছি। এটা আমি সাথে সাথে দেখাবো আর আমি কিছু বলবো এবং কি ওইটাই জাস্ট ওই কথাগুলোই আমি বলবো। তো পিএইচপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট প্রিপ্রসেসর। তো পিএইচপি বহুল ব্যবহৃত এবং একটি ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওপেন সোর্স বলতে এটা হচ্ছে আপনার যে কেউ ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা কোনো পেইড ভার্সন নেই যে আপনি টাকা পয়সা দিয়ে এটা ইউজ করতে হবে বা টাকা পয়সা লাগবে কিনতে, এরকম কিছু না। পিএইচপি স্ক্রিপ্ট সমূহ সার্ভারে সম্পাদিত হয়। পিএইচপি আপনি যখন পিএইচপিতে কাজ করবেন তখন আপনার পিসি আপনি একটা লোকাল সার্ভার হিসাবে তৈরি করতে হবে। যদি আপনার প্রথম শিখতে যান তখন আপনার পিসিটাকে একটা লোকাল সার্ভার হিসাবে তৈরি করতে হবে। তো লোকাল সার্ভার হিসাবে তৈরি করতে হলে যে সফটওয়্যার ইউজ করতে, এগুলো আমি পরে বলছি। তো এটা সার্ভারে, এটা হোক অফলাইন অনলাইন, এটা সার্ভারে সম্পাদিত হয়। আপনার কোডগুলো সার্ভারে রান করে। পিএইচপি ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণ ফ্রি। এটি এতটাই শক্তিশালী যে সবচেয়ে বড় ব্লগিং সিস্টেম ওয়ার্ডপ্রেসও কোর ভাষা হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, এটা আপনি পিএইচপি দিয়ে তৈরি করা। এটি ফেসবুকের মতো বিশাল সোশ্যাল নেটওয়ার্ক পরিচালনার জন্য ব্যবহৃত হয়। আমরা তো ফেসবুক সম্পর্কে সবাই জানি। তো ফেসবুক তৈরি করতে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে তা পিএইচপি। তো ফেসবুক শুধু পিএইচপি দিয়ে তৈরি করা না, আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, এর মধ্যে পিএইচপিও আছে। শুধু ফেসবুক নয়, আরও কিছু জনপ্রিয় ওয়েবসাইট তৈরি করতে, যেমন ইয়াহু, উইকিমিডিয়া, তারপর হচ্ছে wordpress.com। তো এই ইয়াহু, উইকিপিডিয়া এগুলো তো আমরা সবাই জানি এই ওয়েবসাইটের নামগুলো। তারপর হচ্ছে wordpress.com। তো wordpress.org একটা আছে, wordpress.com একটা আছে। তো দুইটাই পিএইচপি দিয়ে তৈরি করা। সহজ হওয়ার কারণে নতুনটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে এটি নেয়। মানে অন্য আরও তো অনেকগুলা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে, তো এর মধ্যে পিএইচপিটা খুব জনপ্রিয় এবং কি এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের চাইতে একটু সহজ, এই কারণে অনেকে শিখতে চায় এটা। সার্ভার সাইড স্ক্রিপ্টিং সম্পর্কে একটু জানি, বা সার্ভার সাইড আমরা তো বলছি যে পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আসলে সার্ভার সাইড স্ক্রিপ্টিংটা কি সেটা সম্পর্কে জানি। আসলে স্ক্রিপ্টিং হচ্ছে প্রোগ্রামের আরেকটা সমার্থক শব্দ। এটা হচ্ছে কিছু ইনস্ট্রাকশনের সেট যেটা রান করলে স্বয়ংক্রিয়ভাবে কিছু কাজ হয়। তো সার্ভার সাইড বলতে বোঝানো হচ্ছে এই স্ক্রিপ্টগুলোকে ইউজারের কম্পিউটার থেকে নিয়ন্ত্রণের বদলে সার্ভার থেকে হ্যান্ডেল করা হয়। যখন কেউ পিএইচপি ওয়েব পেজ ভিজিট করবে তখন ওয়েব সার্ভার পিএইচপি কোডগুলোকে কিছু প্রসেস করবে, যেমন যেটা দেখানো দরকার দেখাবে, যেটা লুকানো দরকার লুকাবে। লাইক
আপনার পিকচার কন্টেন্ট এইগুলো আপনার হয়তো বা এগুলো আপনার দেখাবে। হ্যাঁ, আর যেটা লুকানো লাইক ম্যাথ ক্যালকুলেশন, ফাইল অপারেশন, এই বিষয়গুলো ধরেন হচ্ছে পিকচার বা কন্টেন্ট এগুলো আপনার একটা অপারেশনের মাধ্যমে বা একটা প্রসেসের মাধ্যমেই তো দেখায়। তো এগুলো ধরেন আপনার যে প্রসেসটা হচ্ছে এগুলো কিন্তু দেখছে না ইউজাররা, ওইরকম বিষয়টা। এবং এগুলোকে HTML যেমন পিকচার বা কন্টেন্ট বলতে সবকিছু বোঝায়, ভিডিও, পিকচার, টেক্সট, কন্টেন্ট বোঝায়। কন্টেন্টকে শেষে HTML এ রূপান্তর করে ইউজারের ওয়েব ব্রাউজারে পাঠায়। তো ওয়েব ব্রাউজার বলতে হচ্ছে লাইক মজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম এগুলো। আমরা নিশ্চয়ই এগুলোর সাথে ম্যাক্সিমাম লোকজনই পরিচিত। PHP কেন শিখব? PHP ডাইনামিক পেজ কন্টেন্ট তৈরি করতে পারে। তো ডাইনামিক পেজ কি? ডাইনামিক পেজ হচ্ছে লাইক আপনি একটা কোম্পানিকে একটা ওয়েবসাইট তৈরি করে দিলেন, তাদের PHP কোনো ডেভেলপার নেই, জাস্ট কম্পিউটার সম্পর্কে কিছু জানে। তো তারা যদি কন্টেন্ট একটা ওয়েবসাইট করে দিলেন, ওই ওয়েবসাইটের কোনো ইমেজ বা যে কোনো কন্টেন্ট চেঞ্জ করতে চায় বা আপলোড করতে চায়, তখন তারা যাতে মোটামুটি ফেসবুকে যেভাবে কন্টেন্ট আপলোড করে বা এটা সেটা ওইভাবে যাতে করতে পারে, মোটামুটি ফেসবুকের মতোই আর কি, যেভাবে আপলোড করে ওইভাবে সহজভাবে করে দেওয়া, ওইগুলো হচ্ছে ডাইনামিক আর কি। PHP সার্ভারে ফাইল তৈরি করতে পারে, পড়তে পারে, লিখতে পারে, ডিলিট করতে পারে এবং ফাইল ওপেন ও ক্লোজ করতে পারে। তো তার মানে PHP সার্ভারে সব কিছুই করতে পারে। PHP ফর্ম ডেটা সংগ্রহ করতে পারে। PHP কুকি সংরক্ষণ এবং পাঠাতে পারে। তো কুকি এই জিনিসটা কি সেটা আমি তো টিউটোরিয়াল, কুকি নামেই তো আর একটা টিউটোরিয়াল তৈরি করা হবে, ওই প্রোগ্রাম প্র্যাকটিক্যালি দেখানো হবে। আর জাস্ট সেটাই বুঝে রাখেন যে সে ইনফরমেশন সংরক্ষণ করে ইউজার, লাইক আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, আপনি কখন ঢুকলেন, কি করছেন বা কখন বের হলেন, তা এই কুকির মাধ্যমে ডেটা সংরক্ষণ করে রাখে। বিষয়টা এরকম। PHP ডাটাবেজে ডেটা যোগ বিয়োগ পরিবর্তন করতে পারে, ডিলিট করতে পারে, বিভিন্ন কিছু করতে পারে। PHP ইউজার এক্সপ্রেস কন্ট্রোল করতে পারে। PHP হচ্ছে যে ইউজারকেও সে কন্ট্রোল করতে পারে। PHP চাইলে কি হয়, ইউজারকে আপনি তাদেরকে অ্যাক্সেস আপনি লিমিটেশন করে দিতে পারেন, যে তারা মানে আপনি তাদের লিমিটেশনটা আপনি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন, বিষয়টা ওইরকম আর কি। PHP ডেটা এনক্রিপ্ট করতে পারে। ওয়ার্ল্ডে এখন 75% ওয়েবসাইট PHP দিয়ে করা। আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান, তাহলে আপনার PHP জানতে হবে, কারণ ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে PHP দিয়ে। আর আপনি যদি থিম ডেভেলপমেন্ট করেন বা থিম কাস্টমাইজ করেন, আপনার PHP জানতেই হবে। তার মানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট এগুলো বা ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আপনার PHP জানতে হবে। তারপর আপনি যেমন PHPর কিছু আরও ফ্রেমওয়ার্ক আছে, লাইক কিছু পপুলার যে ফ্রেমওয়ার্কগুলো হচ্ছে ক্যাক PHP, কোঅর্ডিনেটর, লারাভেল, ফুয়েল PHP, এগুলো হচ্ছে PHP ফ্রেমওয়ার্ক। সো আপনি এই ফ্রেমওয়ার্কগুলো নিয়ে কাজ করতে গেলে আপনার অবশ্যই PHP জানতে হবে। এরপর আসেন, আপনি শিখতে চাচ্ছেন, মানে যেটা আমি বললাম আর কি, যে একটু আগে যে PHP যে ফ্রেমওয়ার্ক লাইক কোঅর্ডিনেটর, লারাভেল, জ্যান ফ্রেমওয়ার্ক, ফুয়েল, ক্যাক PHP, এগুলো যে কোনো একটা বা কয়েকটা ফ্রেমওয়ার্ক শিখতে চাচ্ছেন, তো আপনি এগুলো শিখতে গেলে অবশ্যই আপনার PHP জানতে হবে, কারণ এগুলো PHP দিয়ে তৈরি করা। এরপর আসে, PHP হচ্ছে খুব সহজ এবং খুবই জনপ্রিয় ব্যাকহ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মানে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো সহজ বলতে কি, যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ তো আরও আছে, যেমন C# খুব জনপ্রিয় এখন। আপনি তো অন্যান্য ল্যাঙ্গুয়েজের চাইতে PHPটা হচ্ছে, PHPতে কাজ করতে একটু ভালো লাগবে, তারপরে PHP একটু সহজ, গুছানো, ওইরকম আর কি।
তো তাই আমি বলবো পিএইচপি নিয়ে কেউ যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাহলে অনায়াসে পিএইচপি শিখতে পারেন, কারণ পিএইচপি শুরু থেকে আজ পর্যন্ত এর মার্কেটে ভালোভাবেই চলছে এবং ভবিষ্যতে আরও বেশি চাহিদা বাড়বে। নিশ্চিন্তে পিএইচপি নিয়ে কাজ করতে পারেন। পিএইচপি কেন ব্যবহার করবেন? পিএইচপি বিভিন্ন প্ল্যাটফর্মে সাপোর্ট করে, লাইক ম্যাক ওএস, লিনাক্স, উইন্ডোজ, ইউনিক্স ইত্যাদি। বর্তমানে ব্যবহৃত সকল সার্ভারই পিএইচপি সাপোর্ট করে, অ্যাপাচি, এনজিনেক্স, আইএস ইত্যাদি। তো পিএইচপিতে বিশাল আকারে ডেটাবেস সাপোর্ট করে। পিএইচপি সম্পূর্ণ ফ্রি। অফিসিয়াল পিএইচপি সোর্সেস ডাউনলোড হচ্ছে www.php.net। এটা হচ্ছে পিএইচপির অফিসিয়াল ওয়েবসাইটের নাম www.php.net। আপনি ওদের ওয়েবসাইট থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো পিএইচপি ওখান থেকে ডাউনলোডও করতে পারবেন। পিএইচপি অনেক সহজে শেখা যায় এবং দক্ষতার সাথে সার্ভার সাইডে রান করানো যায়। পিএইচপি শেখা শুরুর পূর্বে যে শর্তসমূহ হচ্ছে যে পিএইচপি শেখা শুরু করার পূর্বে নিচের বিষয়গুলোর উপর আপনার সাধারণ ধারণা থাকতে হবে, লাইক এইচটিএমএল হচ্ছে ওয়েব পেজের কন্টেন্ট সরবরাহ করে। আপনি একটা ওয়েবসাইটে যা দেখেন ওইগুলো হচ্ছে পিএইচপির মাধ্যমে আপনার ব্রাউজারে শো করে আর কি। সিএসএস হচ্ছে ওয়েব পেজের নকশা তৈরি করে। যে আপনি লাইক আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, এটার বিভিন্ন একটা ডিজাইন দিলেন, কালার দিলেন, খুব সুন্দর করে বিভিন্ন রং টং করলেন, ওইগুলো আর কি বোঝায়। তো এটা হচ্ছে সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আর এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ওয়েব পেজের কাজের ধারা নিয়ন্ত্রণ করে, যেটা হচ্ছে এই তিনটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের জন্য, ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট এখন প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার হচ্ছে ফ্রন্ট এন্ড হিসাবে কাজ করে বা ক্লায়েন্টস সাইট হিসাবে জাভাস্ক্রিপ্ট খুবই পপুলার। সার্ভার সফটওয়্যার কি? একটা পিএইচপি কম্প্যাটেবল ওয়েব সার্ভার যেমন অ্যাপাচি। তবে বর্তমানে এনজিনেক্স খুবই জনপ্রিয়। পিএইচপি ডাউনলোড, মাইস্কুয়েল ডাটাবেজ শুধু তখনই লাগবে যখন যদি আপনার অ্যাপ্লিকেশনে ডাটাবেজ কাজ থাকে, মাইস্কুয়েলটা। তারপর যেটা আমার পরামর্শ আর কি, যেটা নিয়ে আপনি কাজ করবেন, লাইক পিএইচপি ইনস্টল করার জন্য আমরা আপনাকে অ্যাপাচি মাইস্কুয়েল পিএইচপি সংক্ষেপে অ্যাম্প বলে আর কি, এই সফটওয়্যারটা ইনস্টল করার পরামর্শ দিচ্ছি বা এটা আপনি করতে পারেন। কেননা এটি সকল অপারেটিং সিস্টেমের জন্যই সচরাচর পাওয়া যায়। আপনি বাজারে অনেক ধরনের অ্যাম্প দেখতে পাবেন যেগুলো নিম্নে তুলে ধরা হলো, বা আপনি অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যেমন ওয়াম্প হচ্ছে উইন্ডোজের জন্য, ল্যাম্প হচ্ছে লিনাক্সের জন্য, ম্যাম্প হচ্ছে ম্যাকের জন্য, স্যাম্প হচ্ছে সোলারিজের জন্য, ফ্যাম্প হচ্ছে ফ্রি বিএসডি এর জন্য। তো আমি যেটা করে এরপর হচ্ছে আমি জাম্পটা ইউজ করি। তো আমি মনে করি আপনারা জাম্পটা ইউজ করবেন। এটা হচ্ছে জাম্পটা হচ্ছে ক্রস বা অ্যাপাচি মাইস্কুয়েল পিএইচপি পার্ল এরকম আর কি, ক্রস প্ল্যাটফর্ম। এটা হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্মের জন্য আর কি। এটা যে কোনো পিসিতে ইউজ করতে পারবেন। এটি অন্যান্য কিছু কম্পোনেন্টও যোগ করে, লাইক ফাইলজিলা, ওপেন এসএসএল, ওয়েবলাইজার, মার্কারি, মেল ইত্যাদি। তো ক্লায়েন্ট সফটওয়্যার হচ্ছে যেমন হচ্ছে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি। আরও আছে, গুগলে সার্চ করবেন যে ক্লায়েন্ট সফটওয়্যারগুলা কি, ঠিক আছে, বা ব্রাউজারগুলা কি, লিস্ট আকারে চলে আসবে।
এরপর হচ্ছে একটা টেক্সট এডিটর লাগবে, নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেটস, ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড বলতে পারেন, অ্যাটম, সাবলাইম টেক্সট ইত্যাদি। তো এগুলো হচ্ছে এর মধ্যে এখানে 5টা টেক্সট এডিটরের লিস্ট দিয়েছি। এর মধ্যে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। যারা বিগিনার তাদের জন্য হচ্ছে আমি বলবো যে প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস এই টেক্সট এডিটরটা ইউজ করার জন্য। এরপরে সবগুলা প্র্যাকটিস করবেন, জানাটা ভালো, মানে তবে স্মার্টলি ভাবে যদি কাজ করতে চান অ্যাডভান্স লেভেলে, তখন ভিজুয়াল স্টুডিও কোড এটা ইউজ করাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। পিএইচপি ফাইল কি? একটি পিএইচপি ফাইলে টেক্সট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি কোড থাকতে পারে। পিএইচপি কোড সার্ভারে সম্পাদিত হয় এবং এর ফলাফল ব্রাউজারে এইচটিএমএল ফরম্যাটে প্রদর্শিত হয়। আমি এর আগেও বলছি এটা যে পিএইচপি কোডগুলো সার্ভারে এক্সিকিউট হয় আর হচ্ছে এটা দেখা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে, এইচটিএমএল এর মতো। আমরা যারা এইচটিএমএল, আমি এইচটিএমএল এর টিউটোরিয়াল করেছি, ওইটাতে দেখলে বুঝবেন যে আসলে এইচটিএমএল কিভাবে কাজ করে। ঠিক ওই ফরম্যাটেই প্রসেস করে, সার্ভারে প্রসেস করে তখন ব্রাউজারে এইচটিএমএল ফরম্যাটে প্রদর্শিত হয়। পিএইচপি ফাইলকে ডট পিএইচপি এক্সটেনশন দিয়ে সেভ করবেন। মানে ডট পিএইচপি হচ্ছে এগুলো হচ্ছে এক্সটেনশন, লাইক আপনার গ্রাফিক্সে যারা কাজ করে থাকেন যে ডট জেপিজি, ডট পিএনজি, জিআইএফ, তারপর হচ্ছে ডক্স, যে ওয়ার্ডে যেটা হচ্ছে, এরপর হচ্ছে এগুলো হচ্ছে এক একটার। তারপর এইচটিএমএল ডট এইচটিএমএল, সিএসএস ডট সিএসএস, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডট জেএস, এগুলো এক একটার এক একটা এক্সটেনশন। আপনি পিএইচপিতে কাজ করতে গেলে আপনি ডট পিএইচপি দিতেই হবে। ডট পিএইচপির আগে যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম, বাট ডট পিএইচপি দিতে হবে। তো সব পিএইচপি যে ফাইল, লাইক কিছু পিএইচপি ফাইল আমি বলছি, একটা জাস্ট এক্সাম্পল হিসাবে বললাম আর কি, লিখে রাখছি। লগইন ডট পিএইচপি, টেস্ট ডট পিএইচপি, সাইন আপ ডট পিএইচপি, এরকম আর কি। তো আজকের মতো এখানেই শেষ। আর এই টিউটোরিয়ালটা খুব ভালোভাবে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো স্কিপ করে যাবেন না, তাহলে অনেক কিছু শিখতে পারেন। আমি মনে করি যে পিএইচপির বেসিক যেই নলেজ, যে ধারণাটা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি এক্সপ্লেইন করতে পারছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।